আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বইয়ের সারসংক্ষেপ নিয়ে কথা বলবো। বইটার নাম পজিটিভ অ্যাফার্মেশনস ফর স্মার্ট উইমেন। এর মূল ধারণাটা খুবই সহজ, কিন্তু আমার মনে হয় খুব শক্তিশালী। আমরা সারাদিন নিজের সাথে যে কথাগুলো বলি সেটাই নাকি আমাদের জীবনকে গড়ে তোলে। একদম। আর এই যে ভেতরের কথাবার্তা, মানে আমাদের ইন্টারনাল মনোলগ, সেটার উপর আমাদের নিয়ন্ত্রণ আসলে কতটুকু, এটাই কিন্তু এই বইটার মূল আলোচনার জায়গা। হ্যাঁ, আমাদের হাতে যে নোটগুলো আছে সেগুলো দেখে মনে হচ্ছে এটা শুধু পজিটিভ ভাবো, সব ভালো হয়ে যাবে, এরকম কোনো সাধারণ বই না। এর পেছনে একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া আছে যা আমাদের ব্রেনের কাজ করার পদ্ধতিকেই বদলে দেওয়ার কথা বলে। ঠিক এই জায়গাটাতেই আমার আগ্রহটা সবচেয়ে বেশি। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যও কিন্তু এই প্রক্রিয়াটাকেই বোঝা। মানে কিভাবে কিছু নির্দিষ্ট কথা বা অ্যাফার্মেশন ব্যবহার করে নারীরা তাদের মানসিকতা বদলাতে পারে, আত্মবিশ্বাস বাড়াতে পারে। বিশেষ করে বইটা তো দাবি করছে যে অনেক বুদ্ধিমতী, অনেক সফল নারীও ভেতরে ভেতরে আত্মসন্দেহে ভোগেন। হ্যাঁ, ভয় ভাগ এক ধরনের অপরাধবোধও ভোগেন। চলুন এই ধারণাটা নিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। তাহলে বইটার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। এই যে বলা হচ্ছে আমাদের চিন্তাভাবনার প্রচণ্ড শক্তি আছে, এটা ঠিক কিভাবে কাজ করে? এটা কি নিজেকে শুধু সান্ত্বনা দেওয়া? খুব ভালো একটা প্রশ্ন। না, এটা আসলে সান্ত্বনা দেওয়ার থেকে অনেক বেশি কিছু। দেখুন, বইটার মূল ভিত্তিটা হলো আমাদের মস্তিষ্ক অভ্যাসের উপর চলে। অভ্যাসের উপর? হ্যাঁ, আমরা বছরের পর বছর ধরে নিজের সম্পর্কে যে কথাগুলো শুনে এসেছি বা নিজেকে বলে এসেছি, যেমন ধরুন আমি এটা পারবো না বা আমি যথেষ্ট ভালো নই, এই কথাগুলো আমাদের অবচেতন মনে সাবকনশিয়াস মাইন্ডে গভীর দাগ কেটে ফেলেছে। আচ্ছা। এগুলো অনেকটা হাইওয়ের মতো, আমাদের চিন্তা খুব সহজেই ওই চেনা রাস্তা ধরে চলতে ভালোবাসে। তার এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের জন্য একটা ডিফল্ট সেটিংয়ের মতো হয়ে গেছে। একদম ঠিক এই শব্দটাই, ডিফল্ট সেটিং। আর পজিটিভ অ্যাফার্মেশন হলো সচেতনভাবে সেই হাইওয়ের পাশে একটা নতুন রাস্তা তৈরি করার চেষ্টা। তে একটু কষ্ট হবে, মন বারবার পুরনো রাস্তাতেই ফিরে যেতে চাইবে, কিন্তু প্রতিদিন নিয়ম করে ইতিবাচক কথাগুলো, যেমন আমি যোগ্য এবং আমার ক্ষমতা আছে, এই কথাগুলো বলতে থাকলে ধীরে ধীরে নতুন রাস্তাটা চওড়া আর মসৃণ হতে থাকে। আর একসময় ওটাই ডিফল্ট পথ হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা। এটা কোনো ম্যাজিক নয়, এটা আসলে মস্তিষ্কের ব্যায়াম। মস্তিষ্কের ব্যায়াম, এই তুলনাটা আমার দারুণ লেগেছে। তার এটা একটা ইচ্ছাকৃত, একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক। তাহলে বইটার মূল লক্ষ্য কি? শুধু কি মন ভালো রাখা? এর লক্ষ্যটা আরও গভীর। বইটার আসল উদ্দেশ্য হল নারীদের নিজেদের প্রতি সদয় হতে শেখানো। আমাদের সমাজ, আমাদের চারপাশ অনেক সময় নারীদের শেখায় বিনয়ী হতে, নিজের কৃতিত্বকে বড় করে না দেখতে। এটা ঠিক। ফলে কি হয়, অনেক সফল নারীও নিজেদের যোগ্যতাকে নিয়ে প্রশ্ন তোলেন। এই বইটা সেই ভেতরের যে কঠোর সমালোচকটা আছে তাকে শান্ত করতে সাহায্য করে, আর তার জায়গায় একজন সাপোর্টিভ বন্ধুর মতো কণ্ঠস্বর তৈরি করে। মূল লক্ষ্য হলো কোনো অপরাধ বোধ বা ভয় ছাড়াই নিজের মূল্যকে ভেতর থেকে মেনে নেওয়া। আমাদের হাতে থাকা সারসংক্ষেপ বলছে যে বইটা জীবনের কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রে এই অ্যাফার্মেশনগুলোকে কাজে লাগানোর কথা বলেছে। শুধু জেনারেল আত্মবিশ্বাস নয়, বরং জীবনের নানা দিকের এর প্রভাব আছে। সেই ক্ষেত্রগুলো কি কি? হ্যাঁ, আর বইটার সবচেয়ে কার্যকরী দিক সম্ভবত এটাই, যে এটা জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ দিককে স্পর্শ করেছে। প্রধানত 5টা ক্ষেত্রের কথা বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস এবং আত্মমূল্য, সেলফ কনফিডেন্স আর সেলফ ওয়ার্থ। আচ্ছা। এখানকার অ্যাফার্মেশনগুলো এই ধারণার ওপর জোর দেয় যে নিজের মূল্য বোঝার জন্য বাইরের কারো প্রশংসা বা স্বীকৃতির কোনো দরকার নেই। এটা তো একটা বিরাট মানসিক শিফট, কারণ আমরা তো প্রায়ই নিজেদের ভালো মন্দের সার্টিফিকেট অন্যের কাছ থেকে খুঁজি। তাই তো সোশ্যাল মিডিয়াতে একটা লাইক বা একটা কমেন্টও আমাদের দিন ভালো বা খারাপ করে দিতে পারে। ঠিক এই কারণেই এই অ্যাফার্মেশনগুলো এত জরুরি। এগুলো আমাদের শেখায় যে আমাদের মূল্যটা শর্তহীন। যেমন একটা অ্যাফার্মেশন হতে পারে, আমার মূল্য আমার অর্জন বা অন্যের মতামতের ওপর নির্ভরশীল নয়। এই ধরনের কথা বারবার নিজেকে বললে ধীরে ধীরে আমরা তুলনা করা আর কঠোর আত্মসমালোচনা থেকে বেরিয়ে আসতে পারি। এটা হলো পুরো প্রক্রিয়ার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা যদি শক্ত হয়, তাহলে তো জীবনের অন্য দিকগুলোতেও এর প্রভাব পড়ার কথা, যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে। একদম ঠিক। দ্বিতীয় ক্ষেত্রটাই হলো ক্যারিয়ার এবং সাফল্য।
এই অংশে পেশাগত জীবনে উন্নতি, নেতৃত্ব দেওয়ার সাহস আর কি বলে ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এখানে ইম্পোস্টার সিন্ড্রোমের মতো একটা খুব কমন সমস্যার কথা বলা হয়েছে। ইম্পোস্টার সিনড্রোম মানে যখন একজন সফল মানুষও মনে করেন যে তিনি আসলে যোগ্য নন, তার সাফল্যটা কোনোভাবে হয়ে গেছে আর যে কোনো দিন তিনি ধরা পড়ে যাবেন। ঠিক তাই। অনেক দক্ষ মানুষের মধ্যেও কিন্তু এই ভয়টা কাজ করে। একদম। আর বইটার বক্তব্য হল এই অনুভূতিটা আসলে একটা গল্প যা আমরা নিজেদেরকে বলি। অ্যাফার্মেশন হল সেই গল্পের বিরুদ্ধে নতুন একটা গল্প দাঁড় করানো। ইন্টারেস্টিং। যেমন আমি আমার সাফল্যের যোগ্য বা আমি প্রতিটি চ্যালেঞ্জ থেকে শিখি এবং আরও শক্তিশালী হই, এই কথাগুলো ইম্পোস্টার সিনড্রোমের যে নেতিবাচক গল্পটা সেটাকে দুর্বল করে দেয়। এটা ব্যর্থতার ভয় কাটিয়ে নারীদের তাদের সাফল্যকে মানে কোনো দ্বিধা ছাড়াই গ্রহণ করতে শেখায়। তার মানে এটা শুধু পেশাগত স্কিল বাড়ানো নয়, বরং সাফল্যের সাথে যে একটা মানসিক চাপ আসে সেটাও সামলানোর একটা উপায়, যা আমাদের তৃতীয় ক্ষেত্রটার দিকে নিয়ে যায়, মানসিক শক্তি এবং ভেতরের শান্তি। হ্যাঁ, তৃতীয় ক্ষেত্রটি হল ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড ইনার পিস। সারাদিন কাজ, পরিবার, এত রকম চাপের পর নিজের মনকে শান্ত রাখাটা তো খুব জরুরি, তাই না? অবশ্যই। এই অ্যাফার্মেশনগুলো উদ্বেগ কমাতে, মানসিক ভারসাম্য বজায় রাখতে আর কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। এগুলো অনেকটা ধরুন মেন্টাল ফার্স্ট এইড কিটের মতো। মেন্টাল ফার্স্ট এইড কিট, বাহ! যখনই মনে হচ্ছে দুশ্চিন্তা বাড়ছে, তখনই হয়তো একটা অ্যাফার্মেশন মনে মনে বলা যেতে পারে, যেমন এই মুহূর্তে আমি শান্ত এবং স্থির আছি। তার মানে এটা শুধু বড় লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং রোজগার ছোট ছোট মানসিক ঝড় সামলানোর জন্য একটা টুল। আচ্ছা, এই ভেতরের শান্তিটা কি সম্পর্কের ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। চতুর্থ ক্ষেত্রটিই হল সম্পর্ক এবং ভালোবাসা। এখানে সুস্থ ও সুন্দর সম্পর্ক তৈরি করা, নিজের সীমা নির্ধারণ করা বা সেটিং বাউন্ডারিজ এবং জীবনে পজিটিভ সম্পর্ক আকর্ষণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর বইটার অন্যতম একটা মূল বার্তা হল আত্মভালোবাসাই সব সুস্থ সম্পর্কের ভিত্তি। সেটিং বাউন্ডারিজ বা নিজের সীমা ঠিক করা, এই বিষয়টা আমাদের অনেকের জন্যই খুব কঠিন। আমরা প্রায়ই অন্যকে খুশি করতে গিয়ে নিজের প্রয়োজন বা ইচ্ছাকে গুরুত্ব দিই না, না বলতে ভয় পাই। আর এই ভয়টা আসে ভালোবাসা হারানোর ভয় থেকে। বইটির অ্যাফার্মেশনগুলো শেখায় যে নিজেকে ভালোবেসে নিজের প্রয়োজনের যত্ন নেওয়াটা কোনো স্বার্থপরতা নয়। যেমন একটা অ্যাফার্মেশন হতে পারে, আমার প্রয়োজনকে সম্মান করা আমার অধিকার, এবং এটি আমার সম্পর্কগুলোকে আরও মজবুত করে। বাহ! যখন একজন মানুষ ভেতর থেকে নিজেকে মূল্যবান মনে করে, তখন তার পক্ষে সুস্থ সীমা নির্ধারণ করাটা অনেক সহজ হয়ে যায়। দারুণ একটা কানেকশন। আত্মমূল্যবোধ থেকেই তাহলে সুস্থ সম্পর্কের জন্ম হয়। আচ্ছা, তাহলে পঞ্চম ক্ষেত্রটি কি? পঞ্চম এবং শেষ ক্ষেত্রটি হল স্বাস্থ্য, কৃতজ্ঞতা এবং সুখ। এই অ্যাফার্মেশনগুলো আমাদের নিজেদের শরীরের প্রতি যত্ন নিতে, ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে এবং জীবনের পজিটিভ দিকগুলোর দিকে মনোযোগ দিতে উৎসাহ দেয়। এখানে একটা খুব সুন্দর ধারণা আছে। পারফেকশন বা নিখুঁত হওয়ার পেছনে না ছুটে নিজের প্রতিদিনের ছোট ছোট অগ্রগতিকে সেলিব্রেট করা। আমরা প্রায়ই ভাবি ওজন 10 কেজি কমলে আমি খুশি হব বা বড় প্রমোশনটা পেলে আমি সফল হব, কিন্তু এই বইটা বলছে এই জার্নিটাকেই উপভোগ করতে। একদম। কৃতজ্ঞতাবোধ এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। যেমন আমার শরীর সুস্থভাবে কাজ করছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই সহজ চিন্তাটাও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এটা আমাদের যা নেই তা নিয়ে আফসোস করার বদলে যা আছে তার উপর ফোকাস করতে সাহায্য করে। এই 5টা ক্ষেত্র মিলিয়ে তো জীবনের একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া যাচ্ছে। ধারণাগুলোও খুব শক্তিশালী, কিন্তু বাস্তবে একজন পাঠক কিভাবে এই অ্যাফার্মেশনগুলো ব্যবহার করবেন? শুধু কি বইটা পড়লেই হবে, নাকি এর কোনো নির্দিষ্ট প্র্যাকটিসের নিয়ম আছে? না, শুধু পড়লে তো এটা একটা থিওরি হয়েই থেকে যাবে। বইটার আসল শক্তি হল এর অনুশীলনে। এটা একটা প্র্যাকটিক্যাল গাইড। নোটগুলো থেকে কয়েকটা সহজ পদ্ধতির কথা জানা যায়। সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিটের জন্য নির্দিষ্ট কিছু অ্যাফার্মেশন পড়া বা বলা। আচ্ছা, এটা দিনের শুরুতেই একটা পজিটিভ টোন সেট করে দেয়। অনেকটা দিনের শুরুতে সঠিক মানসিক প্রস্তুতি নেওয়ার মতো। আচ্ছা, এই অ্যাফার্মেশনগুলো কি মনে মনে বললেই হবে, নাকি জোরে বলতে হবে? এর কোনো কারণ আছে? দুটোই করা যায়।
তবে জোরে বললে এর প্রভাব আরও শক্তিশালী হতে পারে। তাই নাকি? হ্যাঁ, কারণ তখন আমরা কেবল ভাবছি না, নিজের কানে নিজের পজিটিভ কথাগুলো শুনছি। এই শোনাটা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে সাহায্য করে। আরেকটা খুব কার্যকর পদ্ধতি হলো এগুলো একটা জার্নালে লিখে রাখা। লেখার মাধ্যমে আমাদের চিন্তাগুলো আরও স্পষ্ট আর স্থায়ী একটা রূপ পায়। আর জীবনের পরিস্থিতি তো সবসময় এক থাকে না, সেক্ষেত্রে অ্যাফার্মেশন বেছে নেওয়ার কোনো উপায় আছে? হ্যাঁ, এটাই এর সবচেয়ে ব্যবহারিক দিক। জীবনের এখনকার চ্যালেঞ্জ বা মানসিক অবস্থা অনুযায়ী নির্দিষ্ট অ্যাফার্মেশন বেছে নেওয়া যেতে পারে। যেমন, যদি অফিসে কোনো বড় প্রেজেন্টেশন নিয়ে ভয় কাজ করে, তখন কেরিয়ার আর আত্মবিশ্বাস সম্পর্কিত অ্যাফার্মেশনগুলো বেশি করে অনুশীলন করা যেতে পারে। বুঝতে পারছি। আবার যদি কোনো সম্পর্কের টানাপড়েন চলে, তখন সম্পর্ক আর আত্মভালোবাসা বিষয়ক অ্যাফার্মেশনগুলো কাজে দেবে। আসল কথা হলো ধারাবাহিকতা। প্রতিদিন মাত্র কয়েক মিনিটের অনুশীলনই ধীরে ধীরে মানসিকতার গভীর পরিবর্তন আনতে পারে। বইটির শিরোনামে বিশেষভাবে স্মার্ট উইমেন বা বুদ্ধিমতী নারীদের কথা বলা হয়েছে। এটা আমাকে বেশ ভাবিয়েছে। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? কেন মনে করা হচ্ছে যে এই পদ্ধতিটি তাদের জন্য বিশেষভাবে কার্যকরী? এখানে একটা গভীর পর্যবেক্ষণ আছে। স্মার্ট বলতে এখানে শুধু একাডেমিক বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে না। অনেক বুদ্ধিমত্তা এবং সফল মানুষই কিন্তু ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করার সমস্যায় ভোগেন। ঠিক। তারা নিজেদের সবচেয়ে বড় সমালোচক হন। প্রতিটি ছোট ভুলকে তারা বিশ্লেষণ করে অনেক বড় করে তোলেন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে যে ব্রেনটা তাদের সফল হতে সাহায্য করেছে, সেই একই ব্রেন তাদের মানসিক শান্তির পথে বাধাও হয়ে দাঁড়াতে পারে। একদম। অতিরিক্ত বিশ্লেষণাত্মক মন নিজেকেই বেশি করে ব্যবচ্ছেদ করে, তাই না? হ্যাঁ, তাই তো। এই বইটি সেই বিশ্লেষণাত্মক মনের জন্য একটি সহজ এবং যৌক্তিক টুল দেয়। প্রথমত, বইটি খুব সহজ ভাষায় লেখা, আর এর ধারণাগুলো প্রয়োগ করাও খুব সহজ, যা ব্যস্ত জীবনে মানিয়ে নেওয়া যায়। দ্বিতীয়ত, এটা কোনো পারফরম্যান্সের চাপ তৈরি করে না। অনেক সেলফ হেল্প বই পড়লে মনে হতে পারে আমাকে আরও ভালো করতে হবে, কিন্তু এই বইটি একটা সহায়ক বন্ধুর মতো কাজ করে, যা চাপ না দিয়ে আত্মভালোবাসাকে উৎসাহিত করে। আর আমার মনে হয় এর বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিটাও একটা বড় কারণ। ঠিক ধরেছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বইটি কোনো অলৌকিক বা রাতারাতি সাফল্যের কথা বলে না। এটা বলে না যে একবার অ্যাফার্মেশন বললেই জীবন বদলে যাবে, বরং এটিকে একটা অভ্যাস হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলে। এই যে যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত আর বাস্তবসম্মত পদ্ধতি, এটাই হয়তো বুদ্ধিমতী বা বিশ্লেষণাত্মক মনের অধিকারী নারীদের বেশি আকর্ষণ করে। কারণ এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা ধারাবাহিক মানসিক অনুশীলন। তাহলে আমাদের পুরো আলোচনাটাকে যদি গুছিয়ে বলি, এর সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হল, এই বইটি কেবল কিছু পজিটিভ কথার সংকলন নয়। এটা আসলে শক্তি, আত্মসম্মান এবং ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তোলার একটি দৈনিক সমারক। এটা শেখায় যে আত্মবিশ্বাস কোনো বাইরের জিনিস নয় যা অর্জন করতে হয়, বরং এটা আমাদের ভেতরেরই একটা অংশ যা আমরা যত্ন করে গড়ে তুলতে পারি। আর যে কোনো পজিটিভ পরিবর্তন শুরু হয় আমাদের ভেতরের পজিটিভ কথোপকথন থেকেই। তার মানে মূল বার্তাটি হল আমাদের ভেতরের জগৎটাই আমাদের বাইরের জগতের বাস্তবতা তৈরি করে। আমরা যদি ভেতরের গল্পটা বদলে ফেলতে পারি, তাহলে বাইরের অভিজ্ঞতাও বদলাতে শুরু করবে। এক কথাই ঠিক তাই। ধারাবাহিকভাবে এই অ্যাফার্মেশনগুলো অনুশীলন করার মাধ্যমে নারীরা ধীরে ধীরে তাদের মানসিকতা, আবেগ এবং সামগ্রিক মানসিক সুস্থতার উন্নতি করতে পারে। তারা আরও স্বচ্ছতা, আত্মবিশ্বাস আর শান্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারে। এটি নিজেকে ভালোবাসার এবং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার একটা সুন্দর আর সহজবোধ্য রোডম্যাপ। দারুণ একটি আলোচনা হল। বইটির মূল দর্শন এবং এর প্রায়োগিক দিকগুলো খুব পরিষ্কারভাবে বোঝা গেল। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। যদি এটা সত্যি হয় যে আমাদের বলা কথা এবং চিন্তা আমাদের অবচেতন মনকে এতটা গভীরভাবে প্রোগ্রাম করতে পারে, তাহলে একবার ভাবুন তো, আমরা সচেতনভাবে যা বলি তার বাইরেও আমরা প্রতিদিন যে গান শুনি, যে সিনেমা বা সিরিজ দেখি, অথবা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কন্টেন্ট দেখি, এই সব কিছু আমাদের অজান্তেই আমাদের ভেতরের সেই স্বরকে কতটা নিয়ন্ত্রণ করছে। আমাদের নিজেদের তৈরি করা অ্যাফার্মেশনের বিরুদ্ধে হয়তো এগুলোরও একটা নীরব লড়াই সারাক্ষণ চলছে।